হ্যালো স্টুডেন্টস, আমি সৃজা। আজকে আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আচার্যর এই ক্লাস। আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর ষষ্ঠ পাঠের পঞ্চম অধ্যায় অর্থাৎ রাধারানী উপন্যাসের অংশটি পড়ে নেব। আজকের এই ক্লাস তোমাদের এই উপন্যাসের অংশটি আরো ভালো করে বুঝতে এবং পরীক্ষার জন্য আরো ভালো করে প্রিপারেশন নিতে সাহায্য করবে। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, রাধারানী উপন্যাসটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসের প্রথম অংশটি আমাদের পাঠ্যাংশের অন্তর্গত হয়েছে। এই রাধারানী উপন্যাসটি আলোচনার আগে আমরা চলে যাই ছোট্ট করে এর প্রেক্ষাপটে। জানা যায় 1282 বঙ্গাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসেছিলেন তার নিজ বাসভবনে রথযাত্রা উপলক্ষে। সেই রথের মেলায় গিয়ে তিনি জানতে পেরেছিলেন একটি ছোট্ট কন্যা বা একটি ছোট্ট মেয়ে হারিয়ে গিয়েছে। সেখান থেকে ফিরে তার ঠিক 2 মাস পরে তিনি এই রাধারানী উপন্যাসটি লিখেছিলেন। তাই মনে করা হয় সেই রথের মেলার অভিজ্ঞতা সঞ্চয় থেকেই যেন এই রাধারানী উপন্যাসটি সৃষ্টি। এই রাধারানী উপন্যাসের প্রথম অংশটি আমাদের এই নবম শ্রেণীর পাঠ্যাংশের অন্তর্গত হয়েছে। এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন পত্রিকায়। এবার আমরা চলে আসি উপন্যাসটির আলোচনায়। রাধারানী উপন্যাসটি পড়তে গেলে আমরা দেখতে পাবো শুরুতেই একটি মেয়ে, যার নাম অনুযায়ী এই উপন্যাসের নামকরণ করা হয়েছে রাধারানী। রাধারানী একটি ছোট্ট বালিকা, যার বয়স মাত্র 11 বছর। উপন্যাসটির এই অংশের শুরুতেই দেখতে পাওয়া যায় সে মাহেশের রথযাত্রায় গিয়েছিল। তার উদ্দেশ্য ছিল ফুলের মালা বিক্রি করা। সেখানে ফুলের মালা বিক্রি করে যখন সে ফিরে আসছিল, তখন পথে অন্ধকারে সে পথভ্রষ্ট হয়। সেখানে সাক্ষাৎ হয় একজন সহৃদয় ব্যক্তির সঙ্গে। সেই ব্যক্তির সঙ্গে রাধারানীর কথোপকথনের মধ্য দিয়ে উঠে এসেছে রাধারানীর জীবনের নানা ঘটনা। জানা যায় রাধারানী একটি সচ্ছল পরিবারের মেয়ে ছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পরে কোনো এক জ্ঞাতির মামলা মোকদ্দমা সামলাতে গিয়ে তারা নিঃস্ব হয়েছে, তাদের সর্বস্ব চলে গিয়েছে। তবু তার মা কঠোর পরিশ্রম করে সেই সংসারটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। রাধারানীকে একটু একটু করে তার কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে বড় করে চলছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তার মা রোগে আক্রান্ত হন। সেই অসুস্থ মায়ের সেবা করবার জন্য, সেই অসুস্থ মাকে বাঁচিয়ে রাখবার জন্য সেই ছোট্ট 11 বছরের রাধারানী বনফুল সংগ্রহ করে তার মালা গেঁথে মাহেশের রথের মেলায় গিয়েছে সেগুলি বিক্রি করতে। কিন্তু যখন বেলা গড়িয়ে আসে, প্রবল বৃষ্টি শুরু হয়, মেলা ভেঙে যায়। ধীরে ধীরে বৃষ্টি যেন আরো বাড়তে থাকে। বৃষ্টি কমার নামই নেয় না। রাত্রি হয়ে যায়, মেলা আর জমে না। দেখা যায় রাধারানী নিজে ভিজেও সেই বনফুলের সেই মালাগুলিকে বুকে আঁকড়ে ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, আর অন্ধকার রাত্রে পথভ্রষ্ট হয়ে যায়। এতটাই অন্ধকার যে রাস্তায় একজন সহৃদয় ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার পর কণ্ঠস্বর শুনে রাধারানী বুঝতে পারে তিনি একজন পুরুষ। এরপর তাদের কথোপকথনের মধ্য দিয়ে জানতে পারা যায় রাধারানীর যাত্রা পথ হলো শ্রীরামপুর। সেই সহৃদয় ব্যক্তি জানায় তিনিও শ্রীরামপুরের উদ্দেশ্যেই যাচ্ছেন এবং রাধারানীকে হাত ধরে সেই বৃষ্টির রাতে এগিয়ে নিয়ে যায় তার বাড়ির উদ্দেশ্যে। এরপর রাধারানীর জীবনের সমস্ত দুঃখ দুর্দশার কথা শুনে মাহেশের মেলায় সেই বালিকা রাধারানীর যাওয়ার উদ্দেশ্যের কথা শুনে ছলে সেই ব্যক্তি তার পরে থাকা বিক্রি না হওয়া মালাগুলিকে নিজের প্রয়োজন কিংবা নিজের লাগবে বলে তার থেকে বেশি পয়সা দিয়ে কিনে নেয়। এরপর সেই বৃষ্টির রাতে কর্দমাক্ত পথ পেরিয়ে যখন রাধারানী তার গৃহের সামনে এসে পৌঁছায়, সে ওই ব্যক্তিকে বাইরে দাঁড়াতে বলে, কারণ সে ঘরের ভেতর গিয়ে প্রদীপ জ্বালিয়ে দেখতে চায় তাকে দেওয়া সেই পয়সাটি
পয়সা নাকি টাকা, অর্থাৎ তাকে তার ন্যায্য মূল্যের থেকে ওই ব্যক্তি বেশি টাকা দিয়েছে কিনা। ঘরে যাবার পূর্বে সেই ব্যক্তি রাধারানীকে পরামর্শ দেন তার ভেজা বস্ত্র পরিবর্তন করে নেওয়ার জন্য, কিন্তু রাধারানী এখানেও জানায় তার গরিব জীবনের কথা, তার দারিদ্র্যের কথা। সে জানায় তার একটি মাত্রই কাপড় রয়েছে। এরপর সে ঘরে চলে যায়, ঘরে গিয়ে দেখে সেই ব্যক্তি তাকে বেশি টাকা দিয়েছে এবং সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য যখন রাধারানী বাইরে এসে দাঁড়ায় তখন দেখতে পাওয়া যায় সেই ব্যক্তিটি সেখানে নেই। এরপর রাধারানী ঘরে এসে তার মাকে সমস্ত ঘটনা জানায় এবং বেশি টাকা পাওয়ার জন্য দুঃখ প্রকাশ করে। তখন রাধারানীর মা তাকে জানায়, আমরা ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। এর খানিক বাদে দেখা যায় পাড়ার পদ্মলোচন সাহার যে দোকান রয়েছে সেখান থেকে পদ্মলোচন সাহা দুটি শাড়ি এনে রাধারানীকে দেয় এবং জানায় কোনো এক নাম না জানা ব্যক্তি টাকা দিয়ে সেই শাড়িগুলি তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বলে গিয়েছেন। এরপর দেখতে পাওয়া যায় বেশ কিছু কাল পেরিয়ে যায়। তারপর ঘর ঝাড় দিতে গিয়ে রাধারানী একটি নোট খুঁজে পায়, অর্থাৎ একটি টাকা খুঁজে পায়, যেই টাকাটির উপর লেখা ছিল একটি নাম, রুক্মিণী কুমার রায়। আসলে এই ব্যক্তি এই টাকার ওপর রেখে গিয়েছিলেন এই নামটি, যাতে কেউ এটা না ভাবে তাদের দারিদ্র্যের সংসারে এই টাকাটি এলো কোত্থেকে, যাতে লোকে এটা না ভাবে সেই টাকাটি একটি চুরি করা টাকা। তাই তিনি নামটা লিখে রেখে গিয়েছিলেন তার রুক্মিণী কুমার রায়। এরপর দেখতে পাওয়া যায় এই উপন্যাসের প্রথম অংশের শেষের দিকে এসে রাধারানী এবং তার মা মিলে শ্রীরামপুর এবং তার পার্শ্ববর্তী এলাকায় গিয়ে এই রুক্মিণী কুমার রায় নামক ব্যক্তিটিকে অনেক খোঁজে, কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায় না। দেখো, এই উপন্যাসের প্রথম অংশের শেষের দিকে এসে ঔপন্যাসিক একটি কথা উল্লেখ করেছেন, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। এখানে এসেই রাধারানী উপন্যাসের মূল বিষয়বস্তু রাধারানী এবং তার মায়ের হাজার দারিদ্রতা সত্ত্বেও তাদের চারিত্রিক গুণাবলী যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। তারা দরিদ্র, তারা অভাবের সংসারে জর্জরিত, দুবেলা দুমুঠো খাবার জোটাও তাদের জন্য একটা সাংঘাতিক কষ্টের বিষয়। মায়ের চিকিৎসার জন্য কিংবা মায়ের পথ্যের জোগাড় করবার জন্য সেই ছোট্ট 11 বছরের মেয়েটি বনফুল সংগ্রহ করে তার মালা গেঁথে রথের মেলায় যায় বিক্রি করতে। এমনই তাদের পরিস্থিতি, কিন্তু তার মাঝেও তাদের মধ্যে রয়েছে একটা অদ্ভুত সততা, একটা অদ্ভুত আত্মসম্মান বোধ, যে সম্মান বোধ, যে সততা তাদের একটি নোট বা একটি টাকা খুঁজে পাওয়া সত্ত্বেও সেই টাকাটি হয়তো তাদের বেশ কিছু দিনের খাদ্যের সংস্থানও করে দিতে পারে, এটা জানা সত্ত্বেও তারা ওই টাকাটা ফিরিয়ে দেওয়ার জন্য খুঁজে বেরিয়েছে সেই টাকার অধিকারীকে। এখানেই যেন রাধারানী উপন্যাসটি কোথাও একটি সততার গল্প হয়ে উঠেছে, একটি আত্মসম্মান বোধের গল্প হয়ে উঠেছে, যার কেন্দ্রে রয়েছে রাধারানী, তার মা এবং অপর পক্ষে রয়েছে একজন সহৃদয় ব্যক্তি রুক্মিণী কুমার রায়। আমি এতক্ষণ তোমাদের সঙ্গে আলোচনা করলাম রাধারানী উপন্যাসের এই প্রথম অংশের বিষয়বস্তু সম্পর্কে। এর পরের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এই উপন্যাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, বা বলা চলে সম্ভাব্য প্রশ্ন। তাহলে আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য নিয়ে চলে আসবো আচার্যর আরো একটি ক্লাস। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো, জানতে থাকো।